পরের দিন সকালে ঘুম ভাঙল শাশুড়ি আম্মার চড়া কণ্ঠস্বরে। গতকালের ঘটনার পর ভেবেছিলাম বাড়িতে হয়তো কিছুটা গুমট ভাব থাকবে, কিন্তু শাশুড়ি আর ননদ রিয়ার চালচলনে তার সিটে ফোটাও নেই, বরং তাদের চোখে মুখে এক ধরনের জেদ কাজ করছে কিভাবে আমাকে আরো বেশি কুণ্ঠাসা করা যায়। আরিয়ান অফিসে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। ও আমার কাছে এসে আমার গালে হাত রেখে মিষ্টি করে বলল, সাবধানে থেকো, কোনো সমস্যা হলে সাথে সাথে আমাকে ফোন দিবে। আমি ওর দিকে তাকিয়ে একটু হাসলাম। এই মানুষটার নিঃশব্দ সমর্থনে আমার বুক বাঁধার একমাত্র সম্বল। আরিয়ান বেরিয়ে যেতেই শাশুড়ি আম্মা রান্নাঘরের দরজায় এসে দাঁড়ালেন। শোনো বৌমা, আজ আমার বাপের বাড়ি আত্মীয়রা আসবে, দুপুরে 10 পদের রান্না হবে, রিয়াকে সাহায্য করতে বলো না। ও তোমার উপর রেগে আছে, তার উপর ওর একটু শরীর খারাপ করছে কান্না করে, একা হাতে সব সামলাতে হবে তোমাকে, মনে থাকে যেন। কোনো ভুল হলে কিন্তু লজ্জায় পড়তে হবে তোমাকেই। আমি জানতাম রিয়ার শরীর মোটেও খারাপ নয়, একটু আগে ওকে দেখেছি নিজের ঘরে বসে আয়েশ করে ফোন টিপছে, তবুও তর্কে গেলাম না। সারাটা সকাল আগুনের আঁচের সামনে দাঁড়িয়ে মাছ কোটা, মশলা বাটা আর রান্নায় ব্যস্ত রইলাম। হাত আর পেটের পোলাও পোড়া সেই পোড়া অংশগুলো ঘামের সংস্পর্শে বারবার জ্বলে উঠছিল, কিন্তু আমি আজ প্রতিজ্ঞা করেছি কোনো কাজ অপূর্ণ রেখে ওদের কথা বলার সুযোগ দেব না। দুপুর নাগাদ ডাইনিং টেবিলে খাবার ভরে উঠল। মেহমানরা খেতে বসেছে। শাশুড়ি আমা খুব গর্ব করে আত্মীয়দের বলছিলেন, এসব আমার বৌমা আর মেয়ের পছন্দ অনুযায়ী রান্না হয়েছে। ও নিজে দাঁড়িয়ে থেকে বৌমার রান্না সব তদারকি করছে। রিয়া তখন পাশ থেকে মেকি হাসি দিয়ে বলল, হ্যাঁ ভাবি তো সব গুছিয়ে করতে পারে না, তাই আমাকে নজর রাখতে হয়। মেহমানদের একজন আমার দিকে তাকিয়ে বলল, বৌমা, ইলিশ মাছের তরকারিটা তো দারুণ হয়েছে, লবণের ব্যালেন্সটা একদম নিখুঁত। ঠিক তখনই রিয়া বাঁকা হেসে বলে উঠল, লবণ ঠিক হবে না মানে? আমি বারবার চেক করে দিয়েছি বলেই তো। ভাবি তো কাল পোলাওয়ের উপর ঝোল ফেলে লঙ্কা কাণ্ড বাজিয়ে দিছিল, ওর উপর ভরসা করা কি আর যায়? এতক্ষণ আমি মেহমানদের আপ্যায়নে ব্যস্ত ছিলাম, কিন্তু রিয়ার এই অনধিকার চর্চা আর মিথ্যাচার আমার ধৈর্যের বাঁধ ভেঙে দিল। আমি সবার সামনে শান্তভাবে দাঁড়িয়ে বললাম, রিয়া, মেহমানদের সামনে নিজের ক্রেডিট নেওয়া ভালো, কিন্তু অন্যকে ছোট করে নয়। পুরো রান্নাটা আমি যখন একা হাতে করছিলাম তখন তুমি ঘরে বসে বিশ্রাম নিচ্ছিলে। আর লবণ আমি দিয়েছি। ভুল হলে যেমন গালি আমার কপালে জুটে, তেমনি ভালো হলেও সেটা স্বীকার করার মানসিকতা থাকা দরকার। পুরো ঘর নিস্তব্ধ হয়ে গেল। শাশুড়ি আমার চোখ বড় বড় করে তাকালেন। রিয়া অপ্রস্তুত হয়ে আমতা আমতা করতে লাগলো। আত্মীয়রা একে অপরের মুখ চাওয়াচাওয়ি করছিল। শাশুড়ি আম্মা মেহমানদের সামলাতে গম্ভীর গলায় বললেন, বউ, বড়দের সামনে এত জবান চালাচ্ছ কেন? তুমি কি আমাদের অপমান করতে চাও? আমি বিনীত কিন্তু ধীর কণ্ঠে উত্তর দিলাম, অপমান আমি করছি না আম্মা। সত্য বলাটা যদি অপমান হয় তবে আমি নিরুপায়। বিয়ের পর দিন থেকে আপনারা আমাকে ছোট করার কোনো সুযোগ ছাড়ছেন না। আমি কেবল নিজের সম্মানটুকু বাঁচানোর চেষ্টা করছি। আপনাদের বাড়ির মেয়ে যদি সম্মান পায়, তবে এই বাড়ির বউরের সম্মান পাওয়া থাকা উচিত। মেহমানদের উপস্থিতিতে শাশুড়ি আর রিয়া তখন রাগে ফুঁসছে, কিন্তু কিছু বলতে পারছে না। আমি বুঝে গেলাম আজ আমি একা নই। আমার ভেতরে লুকিয়ে থাকা সেই আত্মবিশ্বাসী মেয়েটা জেগে উঠেছে। আরিয়ান পাশে থাকলে এই অন্ধকার পথটুকু আমি অনায়াসে পাড়ি দিতে পারবো। বিকেলের দিকে যখন মেহমানরা বিদায় নিলেন, রিয়া আমার সামনে এসে দাঁড়িয়ে তর্জনী উঁচিয়ে ঘুমকি দিল, দাঁড়াও ভাবি, মা আসুক, তোমার এই তেরামির মজা আজ হারে হারে বুঝিয়ে দিব। আমি ওর চোখের দিকে তাকিয়ে স্থিরভাবে বললাম, চেষ্টা করে দেখতে পারো, তবে মনে রেখো কালকে সেই মুখ বুজে থাকা বউটা আর আজকের আমি কিন্তু এক নই। এই বাড়িতে তোমার থেকে অধিকার আমার বেশি। রিয়া রাগে গজগজ করতে করতে শাশুড়ি আমার রুমে গিয়ে ঢুকলো। আমি জানি এখন কানপড়া দেওয়ার উৎসব চলবে। ড্রয়িং রুমের অগোছালো সোফাগুলো গুছিয়ে নিয়ে আমি নিজের ঘরে গিয়ে বসলাম। ক্লান্তিতে শরীর ভেঙে আসছিল, কিন্তু মনের ভেতর আজ এক ধরনের প্রশান্তি ছিল। প্রথমবারের মতো অন্যায়ের বিরুদ্ধে মুখ খুলেছি, এই আনন্দটাই অন্যরকম। সন্ধ্যার দিকে আরিয়ান অফিস থেকে ফিরল। ড্রয়িং রুমে ঢোকা মাত্রই শাশুড়ি আমার কান্নার এক নিখুঁত মহড়া শুরু করলেন। রিয়া পাশে থেকে ফুপিয়ে ফুপিয়ে বলছে, ভাইয়া, তোমার বউ আজ আমাদের মান সম্মান সব ধুলে মিশিয়ে দিয়েছে। আত্মীয়দের সামনে আমাকে আর আম্মাকে যা তা বলছে। শাশুড়ি আম্মা আঁচল দিয়ে চোখ মুখ মুছতে মুছতে বললেন, আরিয়ান রে, আমি ভেবেছিলাম বউ এনেছি সংসার করার জন্য, কিন্তু এ তো দেখি কাল নাগিনি আমার বাপের বাড়ির লোকদের সামনে আমাকে অপমান করলো, আর তুই এখন দাঁড়িয়ে আছিস। আরিয়ান কিছু না বলে সোজা আমাদের ঘরে ঢুকলো। আমি বারান্দায় দাঁড়িয়েছিলাম, ও আমার সামনে এসে দাঁড়ালো। ওর গম্ভীর চেহারা দেখে আমার বুকটা একটু কেঁপে উঠলো। ভাবলাম ও কি তবে মায়ের কথায় বিশ্বাস করলো? আরিয়ান আমার কাছে এসে আমার দুই কাঁধ ধরে বলল, আজ কি হয়েছে সবটা আমাকে খুলে বলো। আমি একটুও বাড়িয়ে না বলে দুপুরে খাবার টেবিলে রিয়ার মিথ্যাচার আর শাশুড়ি আমার পক্ষপাতিত্বের কথা সব বললাম। এমনকি রিয়া যে আমাকে বিকেলে হুমকি দিয়েছে তাও জানালাম।
আরিয়ান গম্ভীর একটা দীর্ঘশ্বাস ফেলে আমার কপালে একটা চুমু খেয়ে বলল, আমি জানতাম সত্যটা এটাই, নিচে যাও, আমি আসছি। আমরা দুজনে নিচে নামলাম। শাশুড়ি আম্মা তখন আরিয়ানকে উস্কানি দিতে ব্যস্ত। আরিয়ান সবার সামনে দাঁড়িয়ে শান্ত গলায় বলল, মা, আমি আজ রিয়াকে একটা কথা স্পষ্ট বলে দিতে চাই। এই বাড়িতে ও যেমন আমার বোন, তুমি যেমন আমার মা, তেমনি ও হচ্ছে এই বাড়ির বউ। এই বাড়ির অন্ন জোগাড় করার অধিকার যেমন আমার, এই বাড়ির প্রতিটা জিনিসের উপর অসম্মান বজায় রাখার দায়িত্ব তেমনি আমাদের সবার। রিয়া চিৎকার করে উঠল, তার মানে তুমি বলতে চাও আমি মিথ্যা বলছি? আরিয়ান রিয়ার দিকে কঠোর দৃষ্টিতে তাকিয়ে বলল, রিয়া, মেহমানদের সামনে মিথ্যা বলে ক্রেডিট নেওয়ার নিচু মানসিকতা। কাল তুমি ওর গায়ে গরম পোলাও ঢেলেছিলে, আজ ওর কাজ নিয়ে মিথ্যা বলেছো। নিজের সম্মান যদি ফিরে পেতে চাও তবে আগে অন্যের সম্মান দিতে শেখো। আর মা, আপনি যদি ওকে প্রশ্রয় দেওয়া বন্ধ না করেন তবে আমি আজই ওকে নিয়ে আলাদা বাসায় চলে যাব। আরিয়ানের এই চরম সিদ্ধান্তে শাশুড়ি আম্মা আর রিয়া একদম থমকে গেলেন। আলাদা হয়ে যাওয়ার কথা তারা স্বপ্নেও ভাবেননি। শাশুড়ি আম্মা আমতা আমতা করে বললেন, আরে তুই তো দেখছি খেপে গেলি, আমি তো জাস্ট বলছিলাম। আরিয়ান আমাকে উদ্দেশ্য করে বলল, চলো আমাদের ঘরে চলো। আমি আরিয়ানের হাতে ধরে সিঁড়ি দিয়ে ওঠার সময় একবার রিয়ার দিকে তাকালাম। ওর চোখে সেই ঔদ্ধত্য এখন ম্লান হয়ে গেছে। আরিয়ান আমার জন্য যে ঢাল হয়ে দাঁড়িয়েছে তা আমাকে এক নতুন জীবন দিল। তবে আমি জানি শাশুড়ি আম্মা এত সহজে হার মানার পাত্র নন। রাতের নিস্তব্ধতা বুঝতে পারছিলাম ঝড়ের আগেই শান্তিটুকু বেশিক্ষণ স্থায়ী হবে না। আরিয়ান আমায় জড়িয়ে ধরে ফিসফিস করে বলল, কারোর জন্য নিজেকে আর ছোট হতে দিও না, আমি সব সময় আছি। আমি মনে মনে হাসলাম। অপমান আর লাঞ্ছনার পাহাড় পেরিয়ে আমার সম্মানের পথটা এবার প্রশস্ত হতে শুরু করেছে। আরিয়ানের সেই চরম হুঁশিয়ারির পর বাড়িতে কয়েকটা দিন অদ্ভুত এক নীরবতা বিরাজ করছিল। শাশুড়ি আম্মা রিয়া অনেকটা গুটিয়ে গেলেও তাদের চোখের কোনায় জমা হওয়া ক্ষোভ আমি ঠিকই আঁচ করতে পারছিলাম। তবে আমি আমার কর্তব্যে কোনো বিচ্যুতি ঘটতে দেইনি। ঠিকমতো সংসার সামলানোর পাশাপাশি নিজের আত্মসম্মানের জায়গাটুকু শক্ত করে ধরে রেখেছি। এরই মধ্যে খবর এলো একদিন রিয়ার জন্য এক সুপাত্রের সন্ধান পাওয়া গেছে। পাত্রপক্ষ সচ্ছল এবং মার্জিত। কয়েকদিন পরে তারা রিয়াকে দেখতে আমাদের বাড়িতে আসবেন। এই খবরে বাড়িতে যেন অকাল বসন্ত নেমে এলো। শাশুড়ি আম্মা ব্যস্ত হয়ে পড়লেন ঘরদুয়ার সাজাতে, আর রিয়া ব্যস্ত হয়ে পড়লো নিজেকে মেকআপ আর দামি পোশাকে মুড়িয়ে নিতে। দেখতে দেখতে সেই দিনটি হাজির হলো। সকাল থেকে রান্নাঘরে আমার দম ফেলার ফুসরত নেই। শাশুড়ি আম্মা এবার আগের মতো চড়া গলায় হুমকি দিচ্ছেন না। হয়তো ভয় পাচ্ছিলেন যদি আমি বেঁকে বসি তবে এই গুরুত্বপূর্ণ দিনে বড় কোনো ঝামেলা হতে পারে। মেহমানরা আসলেন। ড্রয়িং রুমে হাসাহাসি খুশ গল্পের শব্দ ভেসে আসছে। আমি যখন চার নাস্তা নিয়ে ড্রয়িং রুমে ঢুকলাম তখন পাত্রের মা আমার দিকে তাকিয়ে বেশ অবাক হলেন। তিনি হেসে বললেন, আরে এই বড় বৌমা তো বেশি অস্পয়ী, মিষ্টি চেহারা, কথাবার্তা বেশ পরিপাটি। মা, তুমি কি এই সব নাস্তা বানিয়েছো? আমি বিনীতভাবে মাথা নিচু করে বললাম, জি খালাম্মা, তবে রিয়াও আমাকে সাহায্য করেছে। শাশুড়ি আম্মা পাশ থেকে একটু অস্বস্তি নিয়ে হাসলেন। তিনি চাচ্ছিলেন সব আলো যেন রিয়ার উপর থাকে। রিয়া খুব লাজুক ভঙ্গিতে বসেছিল, কিন্তু তার ভেতরে সেই উদ্যত স্বভাবটা মেহমানদের সামনে নিখুঁত অভিনয়ের আবরণে ঢাকা। মেহমানরা রিয়ার সাথে কথা বললেন, ওর পড়াশোনা আর শখের কথা জানতে চাইলেন। রিয়ার উত্তরগুলো ছিল বেশ সাজানো গোছানো। পাত্রের বাবা বেশ খুশি হয়ে বললেন, আমাদের মেয়ে পছন্দ হয়েছে। রিয়ার মতো এমন শান্ত আর ভদ্র মেয়ে আমরা খুঁজছিলাম আমাদের বাড়ির জন্য। শান্ত আর ভদ্র শব্দ দুটো শুনে আমার বুকের ভেতরে এক চিলতে হাসি খুলে গেল। যে মেয়ে বিয়ের পরের দিন ভাবির গায়ে গরম পোলাও ঢেলে দিতে পারে, সে যখন সবার সামনে ভদ্র উপাধি পায় তখন ভাগ্যের পরিহার ছাড়া আর কি বা বলার থাকে। সবকিছু ঠিকঠাক থাকলো এবং সেদিনই কথা পাকা হলো। মেহমানরা বিদায় নেওয়ার পর শাশুড়ি আম্মা খুশিতে আত্মহারা হয়ে রিয়াকে জড়িয়ে ধরলেন। রিয়া আমার দিকে তাকিয়ে এক ধরনের বিজয়ী হাসি দিল, যেন সে আমাকে বুঝিয়ে দিতে চায় তার জীবনে সুখের দিন শুরু হয়ে গেছে। রাতে যখন ঘরে ফিরলাম আরিয়ানকে বেশ চিন্তিত দেখাচ্ছিল। ও আমার হাত ধরে বলল, রিয়ার বিয়ে ঠিক হয়ে গেল, এটা ভালো খবর, কিন্তু আমি চাই না ও নিজের নতুন সংসারে গিয়ে এমন অসভ্যতা করুক। অন্যকে সম্মান না দিলে নিজেও কোনোদিন সুখী হতে পারবে না। আমি আরিয়ানকে শান্ত করার জন্য বললাম, সবাই ঠেকে শেখে আরিয়ান, হয়তো নতুন বাড়িতে গিয়েও নিজেকেও বদলে ফেলবে। কিন্তু মনে মনে আমি জানতাম রিয়া যদি তার স্বভাব না বদলায় তবে এই সম্মান বেশি দিন টিকবে না। রিয়ার দিন ঘনিয়ে আসছে, আর এই বিয়ের আড়ালে কি কোনো নতুন ঝড় অপেক্ষা করছে আমাদের জন্য? সময় হয়তো তার উত্তর দেবে। তবে এতটুকু নিশ্চিত, রিয়া বিদায় নিলে এই বাড়িতে আমার নিঃশ্বাস নেওয়াটা একটু হলেও সহজ হবে। তবে খারাপও লাগতেছে, এই কয়েকদিনে রিয়ার প্রতি ছোট বোনের মতো একটা মায়া কাজ করতেছে। দেখতে দেখতে রিয়ার বিয়ের দিন ঘনিয়ে এলো। ধুমধাম করে রিয়াকে এক ধনী ব্যবসায়ীর বাড়িতে বিয়ে দেওয়া হলো। যাওয়ার সময় রিয়া আমাকে জড়িয়ে ধরে একটু কেঁদেছিল। হয়তো তার ভেতরে অপরাধ বোধ কাজ করছিল, কিংবা বিদায় বেলার চিরন্তন বিষাদ। শাশুড়ি আম্মা মেয়েকে বিদায় দিয়ে 2 দিন ঘরবন্দি হয়ে থাকলেন। আমার খুব মায়া লাগলো। সব অপমান ভুলে
আমি তার পাশে গিয়ে দাঁড়ালাম, তাকে নিজ হাতে খাইয়ে দিলাম। কিন্তু আমাদের এই শান্তিটুকু বেশি দিন স্থায়ী হলো না। রিয়ার বিয়ে হয়েছে মাত্র 1 সপ্তাহ পার হয়েছে। এরই মধ্যে একদিন শ্বশুর বাড়িতে গিয়ে রিয়া ফোন করে কান্নাকাটি শুরু করলো। ফোনের ওপাশে রিয়ার আর্তনাদ শুনে শাশুড়ি আম্মা অস্থির হয়ে উঠলেন। জানা গেল বড়লোক বাড়িতে রিয়াকে নানাভাবে তুচ্ছ তাচ্ছিল্য করা হচ্ছে। সে কোনো কাজ গুছিয়ে করতে পারে না, রান্না বান্নার তমিজ জানে না। এই অপবাদ দিয়ে তার শাশুড়ি সবার সামনে তাকে অপমান করছে। একদিন খবর এলো, রিয়ার শাশুড়ি তাকে ড্রয়িং রুমে সবার সামনে ধমক দিয়ে বলছে, বাপের বাড়ি থেকে কি শুধু সাজগুজি শিখে এসেছো? একটা মেহমান আসলে কিভাবে আপ্যায়ন করতে হয় তার ন্যূনতম জ্ঞান কি তোমার মা তোমাকে শিক্ষা দেয়নি? শাশুড়ি আম্মা ফোন রেখে ডুকরে কাঁদছেন। নিজের মেয়ের এই অপমান তিনি সইতে পারছিলেন না। তার চোখে তখন নিজের করা পুরনো অন্যায়ের ছবিগুলো হয়তো ভেসে উঠছিল। তিনি আমার হাত দুটো ধরে হাউমাউ করে কাঁদতে কাঁদতে বললেন, বৌমা, আমি আজ বুঝতে পারছি সম্মান জিনিসটা আসলে কি। আমি আমার মেয়েকে শাসন না করে মাথায় তুলেছিলাম, আর সে অন্যের ঘরে গিয়ে অপমানিত হচ্ছে। আর আমি তোমার সাথে যা করেছি আমাকে মাফ করে দিও মা। শাশুড়ি আম্মার এই পরিবর্তন আমাকে স্তব্ধ করে দিল। যে মানুষটা আমাকে ছলে বলে কৌশলে সব সময় ছোট করতে চাইতেন, আজ তিনি আমার আঁচলে মুখ লুকিয়ে কাঁদছেন। আমি তাকে সান্ত্বনা দিয়ে বললাম, আম্মা, আপনি শান্ত হন। রিয়াকে আমরা গুছিয়ে কাজ শেখাবো, ও ছোট মানুষ, ভুল করে ফেলেছে। আরিয়ান অফিস থেকে ফিরে যখন এই দৃশ্য দেখলো, ওর চোখে জল চলে এলো। ও আমার পাশে এসে বসলো। শাশুড়ি আম্মা আরিয়ানের দিকে তাকিয়ে বলল, আরিয়ান, তুই ঠিকই বলেছিস, সম্মান না দিলে সম্মান পাওয়া যায় না। আমি রিয়ার অন্যায় প্রশ্রয় দিয়ে ওর সর্বনাশ করেছি। আজ আমার এই বড় বউ না থাকলে আমি হয়তো এই সুখ সইতে পারতাম না। সেদিন থেকে বাড়িতে এক নতুন বাতাবরণ সৃষ্টি হলো। শাশুড়ি আম্মা এখন আর রান্নাঘরে আমায় হুকুম দেন না, বরং নিজে এসে পাশে দাঁড়ান। ভালোবাসার এক অনন্য বন্ধনে জড়িয়ে গেলাম আমরা। কিন্তু রিয়ার কষ্ট আমাকে এখনো ভাবায়। রিয়া যখন কয়েকদিন পর বাপের বাড়িতে এলো, তার সে উদ্যত চেহারাটা এখন ম্লান। সে আমায় দেখে জড়িয়ে ধরে বলল, ভাবি, আমাকে ক্ষমা করে দাও। আমি আজ বুঝতে পারছি পরনিন্দা আর অন্যকে ছোট করা কতটা যন্ত্রণার। আমি রিয়াকে বুকে টেনে নিলাম। অপমানের সেই পোলাওয়ের জ্বলা ঝাল হয়তো অনেক আগেই মিটে গেছে, কিন্তু আজ এই বাড়িতে যে সত্যিকারের সম্মান প্রতিষ্ঠিত হলো, সেটাই আমার সবচেয়ে বড় বিজয়। আমি হাসি মুখে আরিয়ানের দিকে তাকালাম। ঝড়ের পরে আকাশটা যেন সত্যি আজ অনেক বেশি পরিষ্কার। রিয়া বাপের বাড়িতে আসার পর কয়েকটা দিন যেন এক নিমিষেই কেটে গেল। তবে এবার আর আগের মতো সেই অশান্তি নেই। রিয়া এখন আমার ছায়ার মতো পেছন পেছন ঘুরে। যে মেয়েটা একদিন আমার গায়ের উপর গরম পোলাও ঢেলে দিয়েছিল, সেই মেয়েটা আজ নিজের ভুল বুঝতে পেরে আমার কাছে রান্নার হাতে খড়ি নিচ্ছে। শাশুড়ি আম্মা এখন আর আগের মতো কঠোর নন। তিনি সারাক্ষণ তটস্থ থাকেন রিয়ার জন্য। একদিন বিকেলে রিয়া যখন রান্না করে আমার সাথে সবজি কাটছিল, তখন শাশুড়ি আম্মা এসে দীর্ঘশ্বাস ফেলে বললেন, বৌমা, রিয়াকে এমনভাবে তৈরি করে দাও যেন ওর শ্বশুর বাড়ির লোক আর কোনোদিন ওর বাবা মার শিক্ষা নিয়ে প্রশ্ন তুলতে না পারে। আমি তো নিজের ভুলটা বুঝতে পেরেছি, কিন্তু রিয়ার শাশুড়িকে কে বুঝাবে? আমি আম্মার হাতটা ধরে অভয় দিয়ে বললাম, চিন্তা করবেন না আম্মা, রিয়া সব শিখবে। শুধু কাজ নয়, মানুষের মন জয় করার কৌশলটাও এবার শিখে যাবে। রিয়া ওর শ্বশুর বাড়ি ফিরে যাওয়ার দিন ঘনিয়ে এলো। আরিয়ান এবার নিজেই রিয়াকে পৌঁছে দিতে গেল। যাওয়ার সময় রিয়া আমার কাছে মাপ চেয়ে গেল। ওর চোখে জল টলমল করছিল। ও কাপা গলায় বলল, ভাবি, তুমি আমাকে যে সম্মান আর ভালোবাসা দিয়েছো, আমি হয়তো তার যোগ্য ছিলাম না। দোয়া করো আমি যেন তোমার মতো এই নতুন বাড়ির সম্মান রক্ষা করতে পারি। রিয়া চলে যাওয়ার পর বাড়িটা হঠাৎ করে বড্ড ফাঁকা মনে হতে লাগলো। কিন্তু আমাদের সম্পর্কের রসায়নটা বদলে গিয়েছিল আমূল। আরিয়ান এখন বাসায় ফিরলে আমরা সবাই একসাথে বসে চা খাই, গল্প করি। শাশুড়ি আম্মা এখন প্রায়ই আমাকে নিয়ে শপিংয়ে যান। আমার পছন্দের ছোটখাটো জিনিসগুলো খেয়াল রাখেন। যে বাড়িতে একদিন আমি নিজেকে খুব পর ভাবতাম, আজ সেই বাড়ির প্রতিটি কোণা যেন আমার নিজস্ব গন্ধে ভরে উঠেছে। মাসখানেকের পর রিয়ার শাশুড়ি ফোন এলো। তবে এবার অভিযোগ নয়, বরং কৃতজ্ঞতা জানাতে। তিনি শাশুড়ি আম্মাকে বললেন, বেআইন সাহেব, আপনার মেয়েটা তো জাদুকরি হয়ে ফিরেছে। এখন সে ঘর সংসার এত সুন্দর সামলায় যে আমাদের বাড়ির সবাই ওর প্রশংসায় পঞ্চমুখ। ওকে এত সুন্দর করে তৈরি করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। শাশুড়ি আম্মা ফোনটা রেখে আমার দিকে তাকিয়ে মিটমিট হাসলেন। তিনি আরিয়ানের সামনে বললেন, এই ধন্যবাদ তো আমার না, এই ধন্যবাদ তো আমার বৌমার প্রাপ্য। ও না থাকলে আমি তো আমার মেয়েটাকে হারিয়েই ফেলতাম। আরিয়ান আমার দিকে তাকিয়ে একগাল হাসলো। ওর সেই হাসির মধ্যে ছিল একরাশ তৃপ্তি। আজ বুঝতে পারছি, সম্মান জোর করে আদায় করা যায় না, ভালোবাসার ধৈর্য দিয়ে তা অর্জন করে নিতে হয়। একদিন যে ঝোলের সিটে আমার জীবনকে বিষিয়ে দিতে চেয়েছিল, আর সেই তিতকুটে স্মৃতিগুলো মুছে গিয়ে সেখানে জমেছে এক সাগর মায়া। সন্ধ্যার আলোয় বারান্দায় দাঁড়িয়ে আমি ভাবছিলাম, জীবনের এই পাঠশালায় আমি শুধু ঘর সামলাতে শিখিনি, বরং ভেঙে যাওয়া একটা পরিবারকে ভালোবাসার সুতোয় বাঁধতে শিখেছি। এটাই তো একজন নারীর আসল সার্থকতা। রিয়ার বদলে যাওয়ার খবর পাওয়ার পর শাশুড়ি আমার মনের ভিতর একটা সুপ্ত
বাসনা ছিল রিয়ার নতুন সংসার নিজ চোখে দেখার। সেই সুযোগটা চলে এলো রিয়ার বিয়ের 3 মাস পূর্তি উপলক্ষে। রিয়া আমাদের সবাইকে ওর শ্বশুর বাড়িতে দাওয়াত করলো। ধন্যবাদ সবাইকে এতক্ষণ গল্পটা শোনার জন্য। গল্পের বাকি অংশ শোনার জন্য সাথেই থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।